জয়ের প্রচার, ভোট মঙ্গলবার, শেষ সময় প্রার্থীদের গণসংযোগ। ফেব্রুয়ারি ভোট ঠেকানোর সাধ্য নেই কারো, প্রেস সচিব, অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে ফখরুল। সীমানা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, বাগেরহাটে সোমবার হরতালের ডাক। এক বছরে 3 মন্ত্রণালয়ের কেনাকাটা খরচ 45,000 কোটি টাকা কমানো গেছে, উপদেষ্টা ফজল কবির। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্টের শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। উৎসব মুখর পরিবেশে শেষ হলো ডাকসুর প্রচার প্রচারণা। পরিবর্তনের নানা প্রতিশ্রুতি নিয়ে অধিকাংশ শিক্ষার্থীর দুয়ারে পৌঁছানোর চেষ্টা করেছেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ স্বতন্ত্র প্রার্থীরা। সুষ্ঠু ভোট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেনের রিপোর্ট। ডাকসু ও হল সংসদ নির্বাচনের শেষ দিনের প্রচারণায় গোটা ক্যাম্পাসে ছিল উৎসবের আমেজ। শেষ মুহূর্তে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক হল থেকে আরেক হল চষে বেরিয়েছেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। গবেষণা বরাদ্দ বৃদ্ধি, আবাসন ও খাদ্য সংকট সমাধান সহ নানা প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা ছিল সব প্রার্থীর। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও প্রতিপক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, স্ল্যাশ শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি। এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। তাহলে একটি ফ্রি ফেয়ার ক্যাডেবল ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ, যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। এদিকে ঐতিহাসিক বটতলায় শপথ পাঠ করে গণরুম, গেস্টরুম সহ অপরাজনীতিমুক্ত ক্যাম্পাস উপহারের প্রতিশ্রুতি দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি, গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে শিক্ষার্থীরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, নিরাপদ ক্যাম্পাস গড়তে কার্যকর নেতৃত্বকে ভোট দেবেন তারা। পলিটিক্যাল এজেন্ডা অ্যাকমপ্লিশ করার জন্য অ্যাকচুয়ালি ডাকসুতে না দাঁড়িয়ে যারা জেনারেল স্টুডেন্টদের জন্যই কাজ করবে তারাই যাতে জয়ী হয়ে আসে। কোনো আগ্রাসনের রাজনীতি করে না এমন একজনকে আমরা চাই ভিপি, জিএস এবং এজিএস সকল পোস্টে। প্রত্যাশা থাকবে যে সবাই যে এত ইশতেহার দিচ্ছে এগুলো যাতে বাস্তবায়িত হয়। যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদেরকে আমি ভোট দেব না। সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। একটা উৎসব মুখর পরিবেশে দীর্ঘদিনের বন্ধ থাকা ডাকসু ইলেকশন যাতে সবার জন্য আনন্দময় হয়, সবাই যাতে অংশগ্রহণ হয়, সেজন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। কারচুপি ঠেকাতে সিসিটিভির পাশাপাশি ভোট গণনা স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মনোনয়ন দাখিলের শেষ দিন রোববার উৎসব মুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন একে একে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এর মধ্যে শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সহ সভাপতি শেখ নুরুদ্দিন আবিরকে ভিপি এবং দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবনকে জিএস পদে মনোনয়ন দিয়ে 23 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। পরে জিএস সহ আরও কয়েকটি পদে নিজেদের দলের বাইরের প্রার্থীদের নিয়ে সম্মিলিত শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদকে ভিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজাকে জিএস পদে মনোনয়ন দিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। ফেব্রুয়ারির মধ্যেই প্রথমার্ধেই নির্বাচন হবে, পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন ঠেকানোর। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা মণ্ডলীর বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব জানান, বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনার অংশ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 1615টি বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচির ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে 4টি ঘটনা ঘটার কথা জানিয়ে শফিকুল আলম বলেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবেই। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারপরও কিছু কিছু ব্যক্তি কিংবা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। রোববার রাতে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সম্মেলনস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের নির্যাতনের কারণে সম্মেলন করার কোনো সুযোগ ছিল না। বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। নেতারা পালিয়েছিল। এরপরেও সবকিছু অতিক্রম করে তরুণদের সাথে নিয়ে সোমবার সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা দেখি না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ সেই সমস্ত আপনার দুর্ঘটনাতে তারা সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, জনগণের পার্টিসিপেশন হবে বলে আমি বিশ্বাস করি। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে অমূলক কোনো সংস্কার ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরাম আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। খুব শীঘ্রই তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, এর মধ্য দিয়ে নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে বিএনপির। মেজবাহ হাসানের রিপোর্ট। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়কর আইনজীবীদের এই আলোচনা সভা। অনুষ্ঠানে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই আর কেউ অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবে না। সংবিধান সংশোধনের বাইরে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো সবাই মিলে আমরা একমত হয়েছি ঐকমত্যের ভিত্তিতে, সেটা এখনই বাস্তবায়ন শুরু করা যায়। 2 বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। যদি তাকে তার মার্কা নিয়ে ইলেকশন করতে হয় তাহলে সেটা তারা জোট করতে চাইবে না। তো এটা তো আমাদের সাথে আলোচনা হয়নি কোনো পর্যায়ে। কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে কিনা আমার জানা নেই, অন্তত আমাদের সাথে হয়নি। এ বিষয়ে ঐকমত্য হয়নি। এরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি, কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে পরে জটিলতা হবে। এ সময় তিনি বলেন, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন ইতিহাস তৈরি হবে। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। বিএনপি জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি দিচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, মানুষের চাওয়াকে প্রাধান্য দিতে চায় তার দল। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনী আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সোমবার সকাল সন্ধ্যা হরতাল সহ 5 দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এছাড়া কয়েক জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন
পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলনে সোমবার হরতাল এবং বুধবার থেকে টানা ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। একই দাবিতে রোববার বাগেরহাট ও মোংলায় বিক্ষোভ মিছিল করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। অন্যদিকে কুমিল্লা ২ আসনে মোহনা মেঘনা উপজেলা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে মোহনা মেঘনা নির্বাচনী এলাকা রক্ষা কমিটি। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের ২টি ইউনিয়ন বধুন্তি ও চান্দুরাকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সাথে সংযুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এছাড়া ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার ২টি ইউনিয়ন নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদ এবং পাবনা ১ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করেন। কমিশনার বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ক্ষুব্ধদের কথা শোনা হয়েছে। ৮ শতাধিকের বেশি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এরপর ৩০০টি আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। এবারের সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণে ভৌগোলিক গুরুত্ব, জনসংখ্যার ঘনত্ব, প্রশাসনিক অখণ্ডতা নিয়ে কারিগরি দল নিয়ে কাজ করেছে। কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের যাচাইয়ের ফলাফল এসেছে, শিগগিরই নিবন্ধন চূড়ান্ত হবে। জুলাই আগস্ট আন্দোলনে চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ছেলে হত্যার বিচার চাইলেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সঞ্জিতা খান দীপ্তি। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ দেয়া সাক্ষ্যে তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ছেলে হত্যা এবং আন্দোলনে যাওয়ার আগে ছেলের লিখে যাওয়া চিঠির বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ আনাসের মা। জুলাই অভ্যুত্থানে ৫ই আগস্ট চাংখারপুলে আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। এদিকে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের মামলায় ট্রাইব্যুনাল ২-এ দ্বিতীয় সাক্ষী AKM মইনুল হককে জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর তৃতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর রাজিবুল ইসলাম। এদিকে শেখ হাসিনার মামলায় লেখক বদরুদ্দিন ওমরের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। তার মৃত্যুর কারণে তদন্ত কর্মকর্তাকে তিনি যে জবানবন্দি দিয়েছেন তা সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনাল চাইলে গ্রহণ করতে পারেন বলে জানায় প্রসিকিউশন। উনি বলেছেন যে আমার সন্তানকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বদলে আমি আসামিদের হত্যা চাই, মানে ফাঁসি চাই, উনি এটা বোঝাতে চেয়েছেন। বদরুদ্দিন ওমর সাহেব একটা গুরুত্বপূর্ণ সাক্ষী শেখ হাসিনার মামলা। ইনভেস্টিগেশন অফিসারের কাছে সাক্ষ্য প্রদানের পরে ট্রায়াল স্টেজে যদি উনি মারা যান, এটা যদি ট্রাইব্যুনাল নিশ্চিত হন যে উনি মারা গেছেন, তখন প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আয়োর কাছে দেয়া জবানবন্দি ট্রাইব্যুনাল সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, এরকম সুযোগ এই আইনে আছে। চলে গেলেন লেখক, গবেষক, বাম রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বুদ্ধিজীবীর প্রণয়ে রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। HM মেহেদী হাসানের রিপোর্ট। হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি। মানুষের মুক্তির সন্ধানে আমৃত্যু কাজ করা বদরুদ্দিন ওমর নিজেই পাড়ি জমালেন মহামুক্তির পথে। ৯৪ বছরে জীবনের ইতি টানলেন তিনি। মাসখানেক ধরে অসুস্থ বদরুদ্দিন ওমরের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে নেওয়া হয় রাজধানীর শ্যামলের একটি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে সেই সংবাদে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে। মুহূর্তেই হাসপাতালে ছুটে যান স্বজন, সুহৃদ, ভক্ত, সহকর্মী ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। জানান, বদরুদ্দিন ওমরের মৃত্যুতে দেশ হারালো একজন গণবুদ্ধিজীবীকে। সর্বহারা শ্রেণীর মুক্তির সংগ্রামে তিনি বেঁচে থাকবেন শোষিত, নির্যাতিত জাতি এবং জনগণের নেতা হিসেবে। তিনি রেখে গেছেন এক অদম্য, আপসহীন, আমৃত্যু বিপ্লবী আকাঙ্ক্ষার মানুষের একটা দিশা। মানুষের মুক্তির সংগ্রামে তিনি যে একজন জনগণের অকৃত্রিম বন্ধু হয়ে উঠেছিলেন, তাঁর স্মৃতির প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানাই।
দুপুরে মরদেহ হাসপাতাল থেকে নেওয়া হয় রূপনগর আবাসিক এলাকার বাসায়। সেখানে দেখতে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিয়ার আবরার। বদরুদ্দিন ওমরের ছেলে সোহেল আবদুল্লাহ জানান, সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পরে জানাজা শেষে তাকে সমাহিত করা হবে জুরাইন কবরস্থানে। ওনার নিজস্ব যেটা ইচ্ছা ছিল যাতে উনি বিছানায় পড়ে না যান, অনেকদিন অসুস্থ না থাকেন, কাউকে যাতে ওনার কারো উপর যাতে নির্ভরশীল না হয়। 1931 সালের 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্ম নেন বদরুদ্দিন ওমর। পিতা আবুল হাশিম ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক। 1950 সালে সপরিবারে বাংলাদেশে চলে আসেন। কর্মজীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে। 1968 সালে শিক্ষকতা ছেড়ে সার্বক্ষণিক বামধারার রাজনীতিতে যুক্ত হন। 2003 সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল গঠন করে তার সভাপতির দায়িত্ব নেন। বারবার রাষ্ট্রীয় পুরস্কারে মনোনীত হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সরকারি কেনাকাটায় প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে গত এক বছরে 3 মন্ত্রণালয়ে 45,000 কোটি টাকা খরচ কমানো গেছে বলে জানিয়েছেন জ্বালানি, সড়ক ও রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। রোববার বিকেলে আগারগাঁওয়ের বিআইডিএসে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দুর্নীতি আর স্বজনপ্রীতি না থাকলে গত 53 বছরে বাংলাদেশের অর্থনীতি অনেক দূর এগিয়ে যেত। সেলিম মালিকের রিপোর্ট। রাজনীতি সামগ্রিক অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে, এ নিয়ে উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খানের লেখা বই বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক জানান, হাসিনা সরকারের আমলে সরকারি কেনাকাটায় মহা দুর্নীতি হয়েছে, আর গেল এক বছরে প্রতিযোগিতা সৃষ্টির মাধ্যমে কেনাকাটায় খরচ অনেক কমানো গেছে। আমি যে 3টা মন্ত্রণালয়ে দেখি 45,000 কোটি টাকা কাটছে। কিভাবে খরচ কমাইছি? একটা হচ্ছে যে বললাম যে কম্পিটিশন, আমরা কম দামে জিনিস কিনি। তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় প্রকল্প। অর্থ উপদেষ্টা জানান, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নের অন্তরায় দুর্নীতি আর স্বজনপ্রীতি। করাপশন যদি না থাকতো, স্বজনপ্রীতি যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতি আরো আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম, আমরা আর দ্রুত এগিয়ে যেতে পারতাম। এটা কিন্তু অনস্বীকার্য। আপনারা নিজেরা চিন্তা করেন, এই যে যদি একটু বেটার অবস্থা হলো, যে কোনো সরকার যে কোনো সময় আরো বেটার করতে পারে। পুরনো পদ্ধতি আর মানুষ নিয়ে নতুন সংস্কার কঠিন বলে জানান পরিবেশ ও বন উপদেষ্টা। এক এনপিআর এর একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনতে যে অবস্থার মধ্যে আমাদেরকে পড়তে হলো, এটা খুবই পপুলার একটা ডিমান্ড ছিল, বাট এমন একটা রেজিস্ট্যান্স আসলো, সেটাকে কাউন্টার করতে গিয়ে সেখানেও কিন্তু অর্থনীতি আছে, রাজনীতি আছে কিনা জানি না, কিন্তু ওখানে আবার অর্থনীতির একটা রাজনীতি আছে। অনুষ্ঠানে অর্থনীতিবিদরা জানান, কেবল মাথাপিছু আয়ের হিসাব দিয়ে সাম্য ভিত্তিক অর্থনীতির প্রকৃত চিত্র পাওয়া সম্ভব নয়। গড়ের যে গল্প, সেই গড়ের গল্পের মধ্যে এই যে বৈষম্যের গল্প, মাঠ বাস্তবতার গল্প, এগুলো অনেকটা অনুপস্থিত হয়ে যায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। প্রাথমিক শিক্ষকদের সব দাবি পূরণ করা হয়েছে এবং এখন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে 180 দিন ক্লাস হয়, তাই শিক্ষা ক্যালেন্ডারে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। মামলার কারণে 32,000 শিক্ষকের পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, এটা করা গেলে নতুন পদ সৃষ্টি হবে। প্রশ্নের জবাবে বলেন, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু থেকে 150টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদি ইউনিয়ন ফরিদপুর 2 আসনের নগরকান্দা উপজেলার সাথে যুক্ত করে নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন জারি করেছে তা বাতিল চেয়ে রোববার আইনি নোটিশ দেওয়া হয়েছে।
ফরিদপুর ৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ ২ জন এই নোটিশ দেন। ৪৮ ঘন্টার মধ্যে ইউনিয়ন দুটি পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সম্পৃক্ত করে আগের প্রজ্ঞাপন বাতিল করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তা না করলে হাইকোর্টে রিট দায়ের করার কথাও জানান নোটিশ প্রদানকারীরা। ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব এখানে আমাদের স্বতন্ত্র আসনের কথা ভেবেছিলাম, সেটা না করে 2টা ইউনিয়নকে বিচ্ছিন্ন করার কারণে আমরা সকলেই সংক্ষুব্ধ হয়েছি, আমাদের রক্তক্ষরণ হয়েছে। আইনি নোটিশ করা হয়েছে এবং খুব দ্রুততম সময়ে, এই সময় 48 ঘন্টা পরে আমরা পূর্ণাঙ্গ একটি, যদি তারা এই ব্যবস্থা গ্রহণ না করে আমাদের দাবির প্রতি, তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ রিট পিটিশন দায়ের করব। টিসিবির পণ্য অবৈধ মজুত ও বিক্রি করার অভিযোগে 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। রাজধানীর গ্যান্ডারিয়ায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রোববার সন্ধ্যায় ফরিদাবাদ আলমগঞ্জ মিল ব্যারাকঘাট এলাকায় এ অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে 3টি গুদাম থেকে টিসিবির ভর্তুকি মূল্যের বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করে তারা। এর মধ্যে 544 বস্তা চাল, 94 বস্তা আটা ও 71 বস্তা মসুর ডাল জব্দ করা হয়। এ সময় সেনাবাহিনী জানায়, টিসিবির পণ্য অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অতিরিক্ত ভর্তি ফি আদায়ের প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজে মাইকিং করে ছাত্রদল নেতা জুনায়েদ হোসেন জুনের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে। রোববার সকালে কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। জুনায়েদ নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক। শিক্ষার্থী ও ছাত্রদল নেতাদের অভিযোগ, অন্য কলেজের তুলনায় 1 থেকে 1,500 টাকা বেশি ভর্তি ফি নেওয়া হচ্ছে। ফি কমানোর দাবি জানালে উল্টো কলেজ কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে কর্মচারীদের ডেকে হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং অধ্যক্ষ সহ সব অভিযুক্তদের বিচার দাবি করেছে তারা। তবে অভিযোগ অস্বীকার করে অধ্যাপক শামসুল হক বলেন, জুনায়েদ ভর্তি বন্ধ রাখতে বলে। এই সময় তাকে রুম থেকে বের হয়ে যাওয়ার জন্য বলা হলেও জুনায়েদ সেটি শোনেনি, তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। সে সময় কর্মচারীদের সঙ্গে তার হাতাহাতি হয়েছে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান অধ্যক্ষ। দেশে জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটের আনন্দ শিপইয়ার্ডে নির্মিত আধুনিক মাল্টিপারপাস জাহাজ তুরস্কের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্পের পরে গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ শিল্পের আইন প্রণয়ন করা হবে। পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষায় অংশীদার হবে এই শিল্প। এ সময় আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহিল বাড়ি বলেন, সোনারগাঁওয়ে জাহাজ তৈরির ঐতিহ্য রয়েছে। জাহাজ নির্মাণ খাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝড়ে প্লাবিত হয়েছে খাগড়াছড়ির নিচু এলাকা। আকস্মিক বন্যায় পানিবন্দী কয়েকশো পরিবার। শহরের নিচের বাজার, মেহেদিবাগ, গঞ্জপাড়া সহ আশপাশের শত শত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সড়ক তলিয়ে গেছে। বন্যার্তরা জানান, শনিবার গভীর রাতে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকায় প্রবাহিত হয়। অসংখ্য ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম বিপাকে খাগড়াছড়ি শহর ও শহরতলির বাসিন্দারা। এদিকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তার উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্রবাসের খবর। বাংলাদেশি মালিকানায় প্রতিষ্ঠিত বিশ্বমানের রেস্টুরেন্ট ইয়াসমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদস্থ বাংলাদেশ বিদ্যালয়ে এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মহসিন ও বিদ্যালয়ের প্রিন্সিপাল মিস্টার ইকবাল শেখ উপস্থিত ছিলেন। ইয়াসমিন হোটেল কর্তৃপক্ষের পক্ষে এ সময় সোহেল আহমেদ, আরিফ হোসেন, মাসুদ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় প্রবাসী বিশিষ্টজনেরা বিশ্বমানের বাংলাদেশি রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করা প্রতিষ্ঠানের কর্ণধার লায়ন ইসমাইল হোসেনের ভূয়সী প্রশংসা করেন।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজকে সংবর্ধনা দিয়েছে জেদ্দাস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ। সৌদি আরবের জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, শনিবার জেদ্দার একটি হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াসিন আলম ও কাজী ইয়াকুব নবী সুমন। মালয়েশিয়া ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া ইউপিএম এর বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এনটিভি পিঠা উৎসব 2025। গত 31 অগস্ট বিকেলে কুয়ালালামপুরে জি টাওয়ার হোটেলের হল রুমে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসীরা। এনটিভি মালয়েশিয়া স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন ফারুক হোসেন। বিদেশে থেকেও বাঙালির শিকড়, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া BSAUPM এর এই আয়োজন এনটিভি পিঠা উৎসব 2025 শীর্ষক এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি। উৎসবে নানা স্বাদের এবং বাহারি রকম ও আকারের প্রায় শতাধিক ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন করেন উদ্যোক্তা ও শিক্ষার্থীরা। ফুটে ওঠে বাংলাদেশের খাদ্য সংস্কৃতি ও ঐতিহ্য। প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল রূপ নেয় এক প্রাণবন্ত মিলন মেলায়। উৎসবে যোগ দেন মালয়েশিয়ার 30টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপস্থিত সবাই এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। তারা এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছেন, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশি স্টুডেন্টদের এবং বাংলাদেশের যত মানুষ আছে তাদের একটা মিলন মেলা। মালয়েশিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাই একত্রে হয়েছে, সবাই এনজয় করছে। মোহাম্মদ জুবায়ের হোসেনের পরিচালনায় রাশনি উমাইয়া গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা সিমলা ও সুবা এবং কণ্ঠশিল্পী তামান্না হক ও বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান। স্টুডেন্টদের একটা অর্গানাইজেশনের একটা পিঠা উৎসব এনটিভির সৌজন্যে, সো এখানে এসে ভালো লাগছে। অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসীদের বিশেষ অবদান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করেন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। সংস্কৃতির খবর। দেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিশেষ সম্মাননা জানালো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রোববার রাজধানীর শিল্পকলা একাডেমিতে শুধু গান গেয়ে পরিচয় অনুষ্ঠানে গুণী এই কণ্ঠশিল্পীকে সম্মাননা প্রদান করা হয়। আয়োজনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, 24-এর পরবর্তী দেশের সংস্কৃতিতে উজ্জীবিত করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠিত হয় সাবিনা ইয়াসমিনের একক সঙ্গীতানুষ্ঠান। এ সময় শিল্পী তার জনপ্রিয় ও কালজয়ী কিছু গান পরিবেশন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা। খবর শেষ করছে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। শেষ হলো ডাকসু নির্বাচনের প্রচার, ভোট মঙ্গলবার, শেষ সময় প্রার্থীদের গণসংযোগ। ফেব্রুয়ারির মধ্যে ভোট ঠেকানোর সাধ্য নেই কারো, প্রেস সচিব। অযথা শঙ্কা সৃষ্টির চেষ্টা চলছে, ফখরুল। সীমানা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ, বাগেরহাটের সোমবার হরতালের ডাক। 1 বছরে 3 মন্ত্রণালয়ের কেনাকাটা খরচ 45,000 কোটি টাকা কমানো গেছে, উপদেষ্টা ফজলুল কবির।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।